দশমী আড্ডা নিয়ে ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর নতুন শিল্পীরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে ডান দিকে রয়েছে শাহির রাজ। শাহির, কেমন আছো? ওই আর কি, সব মিলেমিশে চলছে, ভালো আছি, ঠিক আছে। মানে একটু থেমে থেমে কেন বলতে হচ্ছে? রিসেন্টলি একটা খারাপ ডেভেলপমেন্ট হয়েছে জীবনে। আই লস মাই ফাদার। 1 মাসও হয়নি ইনফ্যাক্ট। তো বাবা চলে গেলেন, বাট আমাদের কাজ আটকে থাকে না, আমাদেরকে কাজ করতে হয়। ইনফ্যাক্ট আমি বাবা মারা যাওয়ার এক্স্যাক্টলি 17 ঘন্টা আগেও আমি স্টুডিওতে পারফর্ম করেছি। সো দ্যাটস ইট, সব মিলেমিশে কথা হবে তোমার সঙ্গে। ও একটা কথা বললো না, এটা খুব খুব ইম্পর্টেন্ট কথা বললো যে রিসেন্টলি একটা নেগেটিভ ডেভেলপমেন্ট হয়েছে। ওটাও কিন্তু ডেভেলপমেন্ট। এই পজিটিভিটিটা যদি আমরা সব কিছুর মধ্যে খুঁজতে শুরু করি এবং খুঁজি, সাহিল যেরকম খুঁজেছে, এর থেকে বড় শক্ত কিছু হয় না। তারপরে ওটাকেও যখন ডেভেলপমেন্ট বলছি, এটা কিন্তু আসলেই ডেভেলপ, আসলে একটা শেষ, আসলে একটা নতুন শুরু। আমি আসলে বড় হয়েছি, মানে আমার বাড়িতে আমারও জন্মার আগে থেকে বিড়াল আছে। আমার বাড়িতে এখন এই মুহূর্তে প্রায় 14টা বিড়াল। রাস্তার প্রচুর কুকুরকে আমি খেতে দিই। তো পাখি আসে, পাখিকে পোষা মানে কাঁচায় পোষা পছন্দ করি না অবভিয়াসলি, তাহলে আর পাখি ওড়ার জন্যই এসছে। আমি পাশের ফ্ল্যাটের পাখিকে উড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, বেশ করেছি। তারা জানে না, হয়তো তারা এখন দেখছে আর জানতে পারছে। পাখি খোলা আকাশে উড়বে, ওটাই ভালো। খাঁচায় থাকা একদম, খাঁচায় কেন থাকছে? আমার প্রেমটা বরাবর 4 পেয়েদের উপর। আচ্ছা, আমি প্রচন্ড ভালোবাসি ওদের, মানে ওরা হচ্ছে আমার প্রাণ। মানে আমি এইটুকু বলতে পারি যে কেউ যদি আমার প্রাণটা চেয়ে নেয় না, আমি দিয়ে দিতে পারি ওদের জন্য। আমরাও বিভিরের মধ্যে থাকি। ঠিক এখানে একটা কথা বলার, মানে উনি যেটা বললেন, আমি এটা আপনাকে বলবো। এই যে আপনি বললেন যে ওদের জন্য আমি প্রাণ দিয়ে দিতে পারি, আসলে আপনার প্রাণটা কিন্তু দরকার, এবং ওই বেঁচে থাকাটাই কঠিন। নিশ্চয়ই নিশ্চয়ই ওদের জন্য প্রাণ দেওয়া নয়, বরং প্রাণটাকে রেখে দিতে হবে, নিজের যত্ন করতে হবে যাতে আমি ওদের যত্ন করতে পারি। এটা আমি বাড়িতেও মানে এখনো মাকে বলছি, কারণ আমার যে একটা ব্যক্তিগত ঘটনা যাই হয়েছে, এবার সেই অবস্থা থেকে আমি মাকেও বারবার বলছি যে এতগুলো বেড়াল আছে, এত রাস্তার কুকুর, এবার সবার দিকে মানে আমরা এটা করতে পারি না যে আমার একটা, অবশ্য আমার একটা, ওই যে বললাম নেগেটিভ ডেভেলপমেন্ট, আমার জীবনে একটা খারাপ ঘটনা ঘটেছে, মানে আমি এতগুলো প্রাণকে মানে তাদের জীবন বিপন্ন করতে পারি না। ঠিক কথা, কাজ করেই যেতে হবে, করে যেতে হবে। আর মানুষের ভবিষ্যতের অনেক ইচ্ছে থাকে, যে কেউ বিয়ে করবে, কেউ এটা করবে, ওটা অনেক কিছু। হ্যাঁ, আমার একটা ইচ্ছে ঘোরা, যেটা তুমি আমায় বলেছো। আরেকটা ইচ্ছে হচ্ছে আমি একটা অ্যানিমাল শেল্টার খুলতে চাই, এবং আশা করছি সকলের ভালোবাসা আমিও সঙ্গে আছি তাহলে তোমার। আমিও আছি। আমি একটা ভেটেরিনারি ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে চাই, মানে নট অনলি আ শেল্টার। কারণ এটা সত্যি কথা যে ভারতবর্ষে ভেটেরিনারি ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ, খুবই খারাপ। সেটা কিছু কিছু জায়গাতে 1-2 ইনস্টিটিউশনের মাধ্যমে ভালো কাজ হয়, বাট এটা বোধহয় আমি আগেও কোথাও এটা বলেছিলাম কোনো ইন্টারভিউতে, যে এটা খুব কালেকটিভ হওয়া উচিত। যেমনভাবে মানুষের জন্য হয়, আজকে যাই হোক না কেন, আমরা মানুষের কিছু একটা হলে কিন্তু খুব ইজিলি বলতে পারি যে অমুক হসপিটালে যাবো বা অমুক জায়গায় যাবো। সেটা কিন্তু পশু পাখির এত হয় না, এটা হওয়াটা দরকার। বিশেষ করে পাখিদের কিন্তু ডক্টর খুব একটা এখানে নেই। পাখি কেন, কারণ মানে আমার কত রিসেন্ট আমার এক বন্ধুর বাড়িতে আফ্রিকান প্যারেট পুষেছিল, ওর ট্রিটমেন্ট করতে পারলো না, রং ট্রিটমেন্টের জন্য চলে গেল। আমারও সেমই, মানে আমার পশুটিও যে মারা আর আজকে আমাদের কিন্তু আমরা যারা যারা বসেছি সবাই বেশ মেন্টালিটিটা ম্যাচ করে গেছে। বলে বিজয় দশমীতে আমরা বেশ কোথায় নাড়ু খাওয়ার গল্প করব, এখানে আমরা না এক্স্যাক্টলি, মানে এটাই বোধহয় এই বৈঠকি আড্ডার মজা, যে বিভিন্ন রকমের আলোচনা উঠে আসে। আর এই যে এখন এত সচেতন মানুষজন রয়েছে, তোমাদের মতো প্রকৃতি প্রেমী, পশু প্রেমী মানুষজন রয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার বাঁ দিকে তিতিক্ষা দাস অভিনেত্রী। শাহির, কেমন লাগছে এখানে? না বুঝো, এই যে তিতিক্ষা পাশে আছে? ভালোই লাগছে, কেন খারাপ কেন লাগতে যাবে? ও কিন্তু মধ্যমণি, এই মুহূর্তে এই প্রশ্নটা হচ্ছে কি আমায় করবে, আমি জানি, প্রিপেয়ার্ড আছি। হ্যাঁ, বারে ও একদম মধ্যমণি হয়ে গেছে কিন্তু আমাদের এই 10 মিনিট বৈঠকি আড্ডাতে দুজনের মধ্যখানে, দুজনের মধ্যে শাহিদ রয়েছে। আর স্বাভাবিক তিতিক্ষাকে বাসাবে তো ভালোই লাগবে নাকি? শুধু তাহলে উনি কি দোষ করলেন? এত সুন্দর গান শোনাচ্ছেন উনি। মানে আমার এখনো অবধি রোজ বিকেল হলেই যদি খিদে পায়, আমার প্রথম অপশন মাথায় আসে ফুচকা। আর শাহির? আমি সবকিছু খাই, কিন্তু ফুচকা মনে হচ্ছে ক্যালোরি সম্বন্ধে প্রচুর কনশাস। এটাই হচ্ছে কি উল্টোটা, এটাই উল্টোটা। শাহিদ মানে যা খায় কিছুই লাগে না শরীরে, তাই তো? আমি গুড এনাফ। Blaze, তবে হ্যাঁ, এই মানে
আজকাল মানে বেশ কিছু বছর হলো মানে ফুচকা হোক বা যে কোনো বাইরের খাবার হোক আমি একটু অ্যাভয়েড করো, একটু হ্যাঁ, কম খাওয়া কম। হয়। হ্যাঁ, এই পুজোর 4টে দিন ও যেমন এই কাজে কাজে কাটিয়ে ফেলছে, তোমার কি পুজোর 4টে দিন কাজ রাখো নাকি একদম ফ্রি রাখো? আমাকে যখন যেখানে কাজে বলবে আমি সব জায়গায় আছি, কারণ এই কাজ করার জন্য এতদিনের লড়াই ছিল। তো যখন কাজ আমি পাচ্ছি তখন আমার কাছে মানে অপশনস নেই। আর কলকাতা টিভির বৈঠকে আড্ডাতে তো প্রত্যেক বছরই না, আমি পাচ্ছি, এই ভালো একটা লাগে। দিন তো চাই, একদম। বাকি দিনগুলো বন্ধু ভালো বান্ধব। লাগে আমার প্রত্যেকটা জিনিসে, মানে যতক্ষণ এখানে আছি, হ্যাঁ, এই যে একটা কথা বললো যে সবার এন্টারটেনমেন্টের দায় আমাদের, কোথাও না কোথাও আমার নিজেকে ভালো রাখার দায়টাও আমার, আর এটাই আমাকে ভালো রাখে কিন্তু। হ্যাঁ, এই যে আমরা একটু আগে ডিসকাস করছিলাম, সো আমি একটা ফ্যাক্ট এখানে একটু বলে দিচ্ছি, কারণ ওনারা নতুন এসেছেন। হ্যাঁ। রিসেন্টলি 3 তারিখ আমার বাবা চলে যান। আচ্ছা আচ্ছা I've lost my father. তার 17 ঘন্টা আগে আমি একটা ছবির ডাবিংয়ে স্টুডিওতে, আমি জানি যে হসপিটালে এক্স্যাক্টলি কি হচ্ছে এই মুহূর্তে, আই নো আর বেশি সময় নেই, মানে এতগুলো বছরের মেমোরি, বেশি সময় নেই আমি জানি, কিন্তু আমাকে ওই মুহূর্তে ওটা করতে হচ্ছে। এবং মানে এটা খুব টাফ শিল্পীদের কাছে। আমার কাছে না খুব টাফ লাগেনি, কারণ আমি ওই জোনটাতে অনেকদিন আগে চলে এসেছি, যে যখন একটা ক্যারেক্টারে আমি ঢুকছি তখন আমি আর শাহির নেই, কারণ ক্যারেক্টারটা আমি কমিটেড। সো এবার যাই হোক আমি আমার কাজটা করে দিয়ে চলে যাই, বাকি তো যা যা পরের বিষয়। সো এর পরেও কিন্তু মানে বাবা চলে যাওয়ার পরে ইমিডিয়েট, এখনো 1 মাস হয়নি ইনফ্যাক্ট, ইমিডিয়েট তারপরেও আমাকে অন্য কাজ করতে হচ্ছে। আমার সোশ্যাল মিডিয়া দেখলে দেখা যাবে যে আমি বিভিন্ন কাজের অ্যানাউন্সমেন্ট করতে হচ্ছে, বিভিন্ন ভিডিও করতে হচ্ছে, তো যেটা হয় আমাদের। অ্যাকচুয়ালি শোক করার সময় আমরা পাই না, আমরা যারা এন্টারটেনমেন্ট জগতে রয়েছি। শোক করার জন্য যে টাইমটা দরকার এক একটা সময় মনে হয় সেটাও নেই। আমার তোমার মতো অভিজ্ঞতা ঠিক আমারও আছে, মানে আমার বাবা ভেন্টিলেশনে, বৈদ্যবাটিতে অনুষ্ঠান, আমি যাব না, আমার কর্তার কাছে ফোন এসছে যে ওনাকে পাঠাতেই হবে কারণ আমরা টিকিট বিক্রি করেছি, আমাকে মানে আমাদের দায়বদ্ধতা, মানে মার খেয়ে যাবো, মিথ্যা লোক। আর তার চেয়েও বড় ব্যাপার, অত টেনশনের মুহূর্তেও স্টেজে উঠে সেই হাসি মুখে নিজেকে পরিবেশন করে। তবে কি জানো তো, এটা আমি জানি না, এটা বোধহয় এত বছরের একটা প্র্যাকটিস। এই মাইক্রোফোনটা সামনে পড়লে তখন মাইক্রোফোন, আমি আর ওই অডিয়েন্স, এছাড়া কিছুই থাকে না, সব ব্ল্যাঙ্ক হয়ে যায়, সব কিছু মুছে যায়। আমি এক্স্যাক্টলি এটাই বলছিলাম, ভালোবাসা, কাজটার প্রতি ভালোবাসা আর Concentration. কমিটমেন্ট আমাদের Exactly, একটা exactly. থাকে সেটা। সত্যি কোথাও কি শুভাঙ্গী দেখো, মানে আজকে আমরা দশমীতে রয়েছি, মা চলে যাওয়ার একটা শোক আমাদের মধ্যে সবার রয়েছে, মধ্যে রয়েছে, আর একটা কোথাও বছরের গিয়ে আবার অপেক্ষা। ওনারাও যে নিজেদের প্রিয়জনের এই বিয়োগ হয়েছে সেই শোক, কোথাও গিয়ে দুটোই যেন মিলেমিশে একাকার এই দশমীতে। বাট আবারও এই জায়গাটাতে একটা কথা আমিই বলছি, আবার আমিই বলছি, আমি মানে খুব সবাইকে মানে শোকে এই মুহূর্তে ঠেলে দেবো না কথাগুলো দিয়ে। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের জানার যে কোনো কিছু আটকে থাকে না, এগিয়ে যেতে আর হবে আমাদের। আটকে থাকা উচিত নয়। সো যেমন উনি কথাটা বললেন, যে কারণে আমি বললাম ওই মুহূর্তে স্টুডিওতে গিয়ে কিন্তু আমার কোথাও আমি খুব একটা মানে হ্যাঁ। খুব মানে বিচলিত হই না কিন্তু, কারণ আমি জানি যে আমাকে আমার কাজটা করতে হবে, তাহলে অনেক কিছু চলবে। আমরা একটু আগে পশু পাখির কথা বলছিলাম, অ্যাট দ্য সেম টাইম আমার সামনে শুটিং আছে, অনেক লোক হয়তো বুঝবে না, আমাকে অনেক লোক প্রশ্নও করেছে, আমাদের কিছু রীতি থাকে তাই জন্য প্রশ্ন করেছে, কিরে তুই চুল কাটবি না? না, আমি চুল কাটতে পারবো না, তার কারণটা হচ্ছে কি আমি যদি চুল কাটি আমার শুটিংটা বন্ধ হয়ে যাবে। রাইট। সো আমি আমার বাড়ির একটা অঘটনের জন্য এতগুলো লোকের জীবন, তাদের টাকা পয়সা সবকিছুকে আমি বিপন্ন করতে পারি না। সো এটা আমাদের কাজ, এই যে হাসিটা ধরে রাখা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই হাসিটা কিন্তু মানে ওইটা মানে দ্যাটস মানে, আর আমার মনে হয় যে আমরা যারা আর্টিস্ট, যে ফিল্ডে যে কাজ করছে, অভিনয় করছে, আমিও করছি, যারা গান গাইছেন, সবার কথাই আমি বলছি, কোন জায়গাটা মেনলি আমাদের টেস্ট করে বলুন তো? যে মুহূর্তে আসলে আমরা করতে পারবো না, বা নর্মালি দেখা যাবে যে এই মুহূর্তে বোধহয় ও করতে পারবে না, এই মুহূর্তে তারা হবে না কাজটা, ওইটাই হচ্ছে মুহূর্ত, ওটাই হচ্ছে মুহূর্ত আপনাকে টেস্ট করার। সো ওনারা কত ইজিলি বলে দিলেন যে ওনাদের ওই মুহূর্তে দাঁড়িয়ে কিছু ফিল হয়নি যে লাইফে কি চলছে, বাট আমি জানি না আমি এখন ওই জায়গাটায় পৌঁছেছি কিনা। মানে আমি এখনো অবধি অনেকটাই ব্লেসড এবং প্রিভিলেজড বলতে পারি, বাট এরকম কোনো জায়গা আমার জীবনে আসার পর আমি জানি না আমি আমার প্রফেশনালি কতটা ওনাদের মতন ওটা হ্যান্ডেল করতে পারবো।
আমি সত্যি জানি মানে যদি জিজ্ঞেস করি যে তিতিক্ষা কি খুব সেনসিটিভ ইমোশনাল নাকি কন্ট্রোল করতে জানে ইমোশনটাকে? আমি ভীষণ সেনসিটিভ, ছোট ছোট বিষয়ে আমি কেঁদে ফেলি, কিন্তু কন্ট্রোল করতে পারি বলতে সেটা বাইরে কেউ বুঝতে পারবে না, বাট তার মানে এই নয় যে আমি ইমোশনাল। যা চলে নিজের ভেতরে চলে, কিন্তু প্রচন্ড চলে, প্রচন্ড মানে অল্প একটু নয়। বাইরে থেকে বোঝা যায় না না। সেটা। সেটাই তো অ্যাক্ট্রেসদের সেটাই বোধহয় মানে দ্যাটস তাহলে মানে আই গেস ইউ আর প্রিপেয়ার্ড, মানে ওই জায়গাটাতেই মানে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, মানে আমরাও কিন্তু মানে এরকম নয় যে আমি ইমোশনাল নই। হ্যাঁ হ্যাঁ, না একদমই, বাট মানে ইমোশনাল হওয়ার পরও তোমরা যেটা প্রফেশনালি হ্যান্ডেল করেছো, আমি জানি না সেটার জন্য আমি রেডি কিনা। এক্স্যাক্টলি সেই এক্স্যাক্টলি। situation-এ আশা করি সেই যেহেতু- সিচুয়েশনে তোমাকে পড়তে পড়তেও নাও যেন হয়, না হয় যেমন কোনোদিন, চলছে একদম। ভালোভাবে তেমন ভাবেই চলুক। তিতিক্ষা, পুজো মানেই তো প্রেম, তাই তো নাকি অভিজ্ঞতা? একদম একদম। তাহলে পুজোর প্রেমের গল্প কি আছে? সেরকম কিছু নেই, কারণ যেটা বললাম পুজো আমার সেরম কিছু নেই, তেমন কিছু আছে? তেমন কিছু নেই। তো স্কুলে স্কুলে আর কিছু না থাকলে ওরা কিন্তু জোর করে বার করবে কিছু না কিছু ভাবে কিছু তো না আছে। থাকে তাহলে বানিয়ে বানিয়ে বল। বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে এক্স্যাক্টলি। হ্যাঁ, না না, পুজোর সময় ঠিক বলবো না, বাট হ্যাঁ সরস্বতী পুজোর সময় বা নর্মাল দিনগুলো বাঙালির প্রেম মানে তো সরস্বতী পুজো। একদম। ভ্যালেন্টাইন, আমাদের ভ্যালেন্টাইন। আমাদের ভ্যালেন্টাইন একদম একদম। আর স্কুলে আমার বাবাই দিয়ে আসতো, বাবাই নিয়ে আসতো, বাট যা। হ্যাঁ আমি বেরোনোর সময় বুঝতে তো পারতাম যে কয়েকজন আমার জন্য দাঁড়িয়ে আছে, বাট কিচ্ছু করার নেই। বাবা ভিলেন কয়েকজন 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 আর তোমরা দেখছো, তোমরা তিতিক্ষাকে দেখছো, আমি কিন্তু সাহিলকে দেখছি। সাহিলের মনটা কিন্তু ফুরফুর ফুরফুর করছে, ওর মধ্যে অনেক কিছু আছে, ওর পেটের মধ্যে থেকে তোমরা বার করো। আমার মনে হচ্ছে নিঘাত ওর কাছে কিছু আছে এরকম Let's stuff। skip to him. পুজো মানে প্রেম। আর এই যে তুমি প্রশ্নটা করলে যে ওই সময় কি একটু এক্সট্রা ছাড় পাওয়া যেত, মানে কলেজ বা স্কুল? হ্যাঁ, হ্যাঁ। আমার ক্ষেত্রে কোনো, আমার বাবা মা চিরকালই খুব lenient ছিল। তারা জানতো যে আমাকে কোনোভাবে বলে কোনো কিছু হাতের বাইরে চলে গেছে ছেলে। হ্যাঁ, কিন্তু আমি তাই জন্যই খুব ডিসিপ্লিন থাকতাম। আচ্ছা। হ্যাঁ, মানে আমি নিজের কন্ট্রোলটা নিজেই করতাম, বাট তারাও সেরকম জায়গা ছিল। আমার যেটা জিনিসটা হতো যে পুজো মানে ওই অন্য ব্যক্তিটি, মানে যার সাথে হয়তো সেই সময় প্রেমটা আস্তে আস্তে মানে 2 বছর কোনোভাবে হয়তো চেষ্টা করেছি, 2 বছর কিচ্ছু হয়নি, 3 বছরের মাথায় যেটা হলো। হবে। তো ওই সময়টাতে গিয়ে আমার ব্যাপারটা থাকতো হচ্ছে কি, তার বাবা মা তাকে একটু অ্যালাউ করলো এই পুজোর সময় বেরোতে কোনো মতে। তো ওইটা হচ্ছে কি আমার কাছে জিনিস, যে মানে আমার নিজের বাবা মার ক্ষেত্রে নয়, অন্যের বাবা মা যদি তাকে একটু অ্যালাউ করে, তারপরে যে আস্তে আস্তে বেরোনো, এবং সব কিছুতেই মানে এটা একটা খুব সুন্দর সময় ছিল, কিন্তু বেশ ওই আস্তে আস্তে একটু একটু করে হাতে হাত, মানে তারপরে সময়টা কি ঘোরা। ছিল মানে চলে গেছে, গন? না না, এখন তো মানে কেন গন নয়, অফকোর্স গন নয়, বাট স্কুলটা তো চলে গেছে, স্কুল কলেজের জীবনটা চলে গেছে। সো এই যা সাহিত্যে তো দেখতেও গুড বাই। তাহলে কি তুমি তার বাড়িতে গিয়ে কি মানাতে, এরকম কোনো গল্প হ্যাঁ, আছে? আমি তো- হ্যাঁ, দেখলে? আমি বরাবর আমি খুবই স্পষ্ট বক্তা, মানে আমি এরকমও করেছি যে মানে এটা যাচ্ছি আমরা অন স্ক্রিন যাচ্ছি, তো কাউকে আমার ভালো লেগেছে, তাকে আমি বলেছি, সে নাই বলেছি প্রথমে, তো আমি তার মাকে ফোন করেছি, কাকিমা তোমাকে আমার সিরিয়াসলি একটা কথা বলার আছে, আজকের পরে তুমি আমায় খুব খারাপ ভাবতে পারো, চিনতে না আমাকে, না খুব খারাপ ভাবতে পারো, বাট এটা আমার বলা দরকার, আমি তোমার মেয়েকে ভালোবাসি। মানে কোনো কিছু মেয়ে হ্যাঁ বলার আগে মায়ের কাছে আগে চলে যাও। কোথায় চলে গেছে, একদম পুরো হেড ও অফিস। জানে যে টার্গেটটা কোন জায়গায় লাগালে অ্যাকচুয়ালি স্বার্থ সিদ্ধি হবে। আমার বরাবর মানে ওই ওই যে এক্ষুনি জিজ্ঞেস করলে যে কি একটা কথা বললে, গুড বয় না কিরকম একটা, গুড বয় ফেস। সো গুড বয় দ্যাট ওয়ার্কস, গুড বয় ফেসটাই কাজে লাগে। মেয়েদের তথাকথিত কিছু বাউন্ডারিজ ছেলেদের থেকে একটু বেশি থাকে, তার জন্য আমার মনে হয় মেয়েদের শুরুটা একটু ব্যাকফুটেই থাকতে হয়। আর সবসময় একটা মেয়ে যদি গিয়ে অ্যাপ্রোচ করে, তখন সে ছেলেটা কিভাবে নেবে। হ্যাঁ, তো দেখো, একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করলে মেয়েটা ডিরেক্ট বলে দিল পছন্দ না, ওখানেই শেষ। কিন্তু একটা মেয়ে যদি ডিরেক্টলি গিয়ে পছন্দ করে, তখন ছেলেটা যদি না উত্তর আসে, তার মানে আরো অনেক কিছু ডিপেন্ড করবে মেয়েটার বিষয়ে, কেন কেন কিন্তু বুঝতেই পারছো আমাদের সোসাইটি তো উই আর অলওয়েজ রেডি টু ব্লেম আ ওম্যান। তো আমার মনে হয় সেটা একটা রিজন হতে পারে, অর এলস মেয়েরা একটু ভাও খেতে পছন্দ করে। হ্যাঁ, এইটা এটা হচ্ছে এটা বোধহয় সত্যি তবে ওই কথা। না বলে দিলে ওখানে যে শেষ হয়ে যাচ্ছে তা নয়, নয় যে আছে। ভালো ইন্টেনশন থাকলে তারপরে ওই যে আমি বললাম 2 বছর, প্রথম 2 বছরের পরে কিন্তু তারপরে আবার টেনেছে, ওরকম করতে হবে। শাহিদের কি ইন্টারেস্ট আছে এদিকে? বাজি ফাটানোতে একদম ইন্টারেস্ট নেই। আচ্ছা, তাহলে তাহলে কি? বাজি ফাটানোতে নেই, হ্যাঁ, তবে বাকি সব কিছু, এই যে
এখন হয়তো অ্যাজ সাচ ওরমভাবে ঘুরতে যাওয়া হয় না, মানে পুরো প্যান্ডেল হপিং যাকে বলে, এই যে গোনার বিষয়টা এটা কিন্তু ছিল না আমি বলছি বাইরেও ধরো অনেকে পুজোর সময় ঘুরতে যায়, যে বাইরে পুজো ঘুরতে যাওয়া, এই প্রসঙ্গটাতেই নেই আমি বাইরে ঘুরতে যাওয়া আমার শুনলেই সারা বছর ওয়েট করে আছি কবে পুজো আসবে, আর পুজো যেই হলো আমি পুজো ছেড়ে চলে গেলাম, এটা হতে পারে? অনেকেই যায়, কি করে জানি এবার না। না আমি জানি না, এবার কথাটা হচ্ছে কি অনেকে হয়তো ছুটি পায় না, সেই সময় পেলো হয়তো ছুটি, তাই জন্য গেল। বাট আমার এই তার থেকে আমি যাব না, মানে সেই সারা বছর যদি কোথাও ঘুরতে না যাওয়া হয়, আমিও ঘুরতে প্রচন্ড ভালোবাসি, তবে পুজোর সময় মানে পুজোর সময় বাড়িতে বসে ল্যাদ খাবো তবু আছে, পুজো মানে মানে পুজো একটা এই আলাদা vibe-টা, একটা এই প্রত্যেকটা জিনিস সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে। আজকে মাইকে যে গানটা বাজছে Exactly. বা যখন মন্ত্রটা হচ্ছে, ঢাক সকালবেলা বাজে অঞ্জলিটা যখন। দিতে হবে, হয়তো রাত্রেবেলা সারা রাত আমি ঘুরে ঠাকুর দেখেছি, তারপরে আমি জানি যে আমাকে অঞ্জলিটা দিতে হবে সকালবেলা, ওই যে মানে একটুখানি হয়তো 1 ঘন্টা ঘুমিয়েছি, মা তাদের করে তুলে দিল, আমাকে তাড়াতাড়ি করে চান করতে হবে, রেডি হয়ে আবার যেতে হবে, এই গোটা প্রসেসটার মধ্যে আমাদের ভালো লাগা আছে। আমি এই প্রসেস ছেড়ে কোথাও যেতে চাই না। একটা জিনিস ভুললে হবে না, কিন্তু কেউ এটা নিয়ে কথা বলেনি, মেলা, এই যে পুজো কেন্দ্রিক যে মেলা, হ্যাঁ যে মানে প্রত্যেক জায়গায় এক একটা কালী পুজো, আমার বাড়ির সামনে যেমন কালী পুজোর সময় হয়, এবার এখন সত্যি কথা হয়তো ওরমভাবে যাওয়া হয় না, বা ওই জাস্ট পাশ দিয়ে গেলাম, বা ওরমভাবে যাওয়া হয় না, কিন্তু ওটা একটা আলাদা, প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখবো। আর এখন বড় হয়েছি বলে যেন মনে হয় ভিড়টা একটু এড়িয়েই চলি। হ্যাঁ তা মনে হয়, সেই অভ্যেস হয়ে গেছে একবারে, কি আর করা যাবে। যেদিন থেকে মানে মহালয়ার দিন থেকে, তার একটু আগে থেকেই মনে হয় কবে মহালয়া আসছে, কবে আসছে, তো ওই যে ভোর 4টে এই যে শুরু হয়ে গেল, এই গোটা প্রসেস ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না। মানে কারোরই ভালো, মানে আমি জানি না মানে কি করে লোকে যায়, মানে আমার তো ভালো লাগবেই না। সেই মহালয়া কি হয়, ছোটবেলায় যেই প্যানেলে বাঁশ পড়তো আওয়াজ, সেই বাঁশের আওয়াজে কি আনন্দ, বাঁশ এসে গেছে, মা বাঁশ এসে গেছে। তুমি আমাদের আরো একটু আনন্দ দাও গান করে, ওরে বাবা, একটু গান শোনাও। দেখেছো বাঁশ এসে গেছে গল্প, বাঁশ দিয়ে দিল। না কেন, গানই তো গাইতে বলেছি। নিশ্চয়ই। তা সেই সত্যি আগের সব সুন্দর দিনগুলো সবার মধ্যে একটা আনন্দ, নস্টালজিক, সব ছোটবেলার দিনগুলো। এখানে একটা মজার জিনিস হচ্ছে কি, আমি এটা বলতে ভুলে যাবো, যেটা হচ্ছে কি মহালয়ার জন্য আমি জানি না এটা কার হয়েছে, আমার অনেকবার হয়েছে, আমি সারা রাত জেগে আছি, যে 4টের সময় শুনি, 4:05 আমি জেগে আছি, 4টের সময় ঘুমিয়ে পড়ছো। এবারে হয়েছে তাই। আমারও হয়েছে, আর আমি না এটা হয় যে ময়লা শুনতে শুনতে হয়তো ঘুমিয়ে পড়েছে, লাস্ট সেগমেন্টে এইটা হয়। এটা আমারও হয়। না আমি পরের থেকে শুরু করতে ভালো লাগে না, ওই আবার পরে গিয়ে শুনলাম, এখন তো রেকর্ডেড আছে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সাহিরের কাছেও চলে যাব। সাহির এই যে শাহিরের জন্য বোধহয় সারা বছর হয়ে যাবে। শাহির আছে পুরো সাদা পাঞ্জাবি সাদাই থাকবে। আমি বারবার জামা কাপড় কেচে নেবো। হ্যাঁ নিচে কি কাচো তো না? কাছো কি? আমি বাড়ির সব, আমি কিন্তু বাড়ির নিজের সব কাজ নিজেই করি। হ্যাঁ বাহ। দারুণ ব্যাপার, দারুণ। ডক্টর এসসি দেব রূপ বডি ম্যাসাজ অয়েলের তরফ থেকে গিফটটা তোমার জন্য। শীত গ্রীষ্ম বর্ষা রূপী ভরসা, আর লাল বাবা রাইসের তরফ থেকে এটা দিয়ে তুমি বিরিয়ানি লাল রান্না বাবা করে রাইস, খেতেই পারো। স্বাদ ও স্বাস্থ্য একসাথে। তিতিক্ষার জন্য কি কি উপহার রয়েছে? শাহিদের আরেকটা উপহার রয়েছে, সেটা এডি তিতিক্ষার জন্য। অ্যাশিওরের তরফে গিফট হ্যাম্পার। এটা অ্যাশিওরের তরফ থেকে শাহিদের জন্য, অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্স, মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার।